এই যে গাজার মুসলমানরা মরার আগ পর্যন্ত কিন্তু তারা গাজা ছেড়ে যেতে রাজি নয়, বা আল আকসাকে জায়নিস্টদের হাতে ছেড়ে যেতে মরার আগ পর্যন্ত তারা রাজি নয়। যে 7ই অক্টোবরের যে অ্যাটাক, এটা কোনো প্রেক্ষাপটবিহীন আউট অফ কনটেক্সট কোনো ঘটনা নয়। বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র মিলে আমরা এক বোতল পানিও তখন এই অসহায় মানুষগুলোকে সাপ্লাই করতে পারলাম না। যে ইসরায়েলি মিলিটারি কোনো স্টেট মিলিটারির সাথে এক সপ্তাহ যুদ্ধে টিকতে পারবে না। তবে যে সিস্টেম এই জায়নিজমকে জন্ম দিয়েছে এবং জন্মলগ্ন থেকে এটাকে রক্ষা করে এসেছে, সেই সিস্টেমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মানে খিলাফতের প্রতিষ্ঠাকে সে ইসরায়েলের অস্তিত্বের থ্রেট বলে দেখছে, এবং সে ওয়েস্টার্ন রাষ্ট্রগুলোকে বলছে খিলাফত আসলে তো আমরাও থাকবো না, তোমরাও থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপোষহীন বার্তায়। আজকে আমাদের অতিথি জনাব আব্দুল বাকি নাহেন। উনি একজন কমিউনিটি এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, রেগুলার ইন আওয়ার প্যানেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আই এম ভেরি ওয়েল। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভেরি ওয়েল। আপনাকে পাওয়া একটু টাফ হয়ে যায় আমাদের জন্য, বিকজ ইউ আর ভেরি বিজি গাই। ডু ইউ রিমেম্বার দ্য লাস্ট টাইম আপনি কবে আসছিলেন এখানে? লেটস হ্যাভ আ গেস। Yeah, maybe কয়েক মাস হয়ে গেছে, বাট আই এম অ্যারাউন্ড ব্রো। লেটস হ্যাভ আ ওয়াইল্ড গেস। কোন মাসে আসছিলেন লাস্ট? গত বছরে হবে ডেফিনেটলি। Okay, almost close. The last আসছিলেন February 16th. I think the episode was released on 19th, so about 8 মাস আগে. Okay. So good to have you back, alhamdulillah. Pleasure is mine. আজকে, as you know, we're going to be discussing a very special topic, a topic যেটা আমাদের heart, very close to our heart, এবং we are all sort of saddened by this reality, যেটা হচ্ছে আমাদের ফিলিস্তিনের যে গাজার যে রিয়ালিটি। আমরা জানি যে আপনি জানেন যে গত 7ই অক্টোবর 2023 থেকে এই গাজার যে গণহত্যা এটা শুরু হয়েছে। উই নো বিফোর দ্যাট তারা 16 years আপনার একটা ব্লকেটের মধ্যে যাইতেছিল, এবং all this oppression has been going on since probably 1947, even if you go back probably 1918 থেকে। But the last two years এর রিয়ালিটি, এইটা নিয়ে আজকে হয়তো আমরা ফোকাস করব। সো প্রথমে আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে লুক, আমরা দেখতেছি আমাদের স্ক্রিনে কনস্ট্যান্টলি লাস্ট 2 বছর যাবত যে তারা কী ধরনের রিয়ালিটির মধ্যে যাইতেছে। দ্য চিলড্রেন অফ গাজা, দ্য উমেন অফ গাজা, দ্য পিপল অফ গাজা কী ধরনের সাফারিংয়ের মধ্যে দিয়ে যাইতেছে। সো দ্য কোয়েশ্চেন ইজ, আপনি আপনার কাছে থাকবে যে হাউ আর দে সার্ভাইভিং, হোয়াট ইজ দ্য রিয়ালিটি? এটা কি একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস? What's the reality on the ground? এই ব্যাপারে যদি আপনি আপনার if you shed some light on it, please. গাজার বর্তমান যে চিত্র, এটা তো আর এক কথায় উত্তর দেওয়া সম্ভব না, এটা বর্ণনা করা সম্ভব না। তবে আপনাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটি ঘটনা এক্সাম্পল হিসেবে দিতে পারি। জি। আমি এই বছরের জুন মাসে হজের মৌসুমে মক্কায় ছিলাম, আর মিনার ময়দানে আমার গাজা থেকে আগত একজন মেডিকেল সার্জনের সাথে সৌভাগ্যক্রমে দেখা হয়। ওনার নাম হচ্ছে ডাক্তার আব্দুর রাফায়। উনি ডক্টরস উইদাউট বর্ডার্স নামে একটি ইনস্টিটিউশনের মাধ্যমে বিভিন্ন সময় গাজার ভিতরে গিয়ে গাজার আহতদেরকে চিকিৎসা দিয়েছিলেন। সো ওনার সাথে হজে আমার দেখা হয়, এবং ওনার সাথে গাজা নিয়ে আমার অনেক কথাবার্তা হয়। আর ওনাকে আমি সমান প্রশ্ন করেছিলাম যে ভাই, গাজার অভ্যন্তরীণ যে মুসলমানদের অবস্থা, এই ব্যাপারে একটু আমাকে বলেন। সো উনি এক কথায় একটি উত্তর দিয়েছিলেন যে গাজার মানুষেরা প্রত্যেকেই নিরাশায় বসে বসে তাদের মৃত্যুর প্রহর গুনছে। বিকজ ওই মানুষগুলো না আছে কোনো খাবার, না আছে কোনো পানি, না আছে কোনো সেফটি, না আছে কোনো আশ্রয়। তাদের দুনিয়ার কারো উপরে আর কোনো ভরসা নেই, কোথা থেকে তারা কোনো আশা দেখতে পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা ছাড়া তাদের আর কাউকে ডাকারও নেই। তাই এই যে বিচারহীন আবর্জনা সমতুল্য যে দুনিয়া, এটা ছেড়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই যাওয়াটাকে বোধহয় প্রেফার করে। তবে এই যে গাজার মুসলমানরা মরার আগ পর্যন্ত কিন্তু তারা গাজা ছেড়ে যেতে রাজি নয়, বা আল আকসাকে জায়নিস্টদের হাতে ছেড়ে যেতে মরার আগ পর্যন্ত তারা রাজি নয়। এই প্রশ্নের উত্তর শোনার সাথে সাথে মক্কার মধ্যে থেকে হাজ করতে এসে হাজের ময়দানে আমার নিজের কাছে নিজেকে মুনাফিক মনে হচ্ছিল। এর কারণ হচ্ছে গাজার 2 মিলিয়ন মুসলমান, তাদের যখন এই অবস্থা,
মিনার ময়দানে আরও 2 মিলিয়ন মুসলমান যারা বিশ্বের আনাচে কানাচে থেকে এসেছেন, এসে 5 স্টার 4 স্টার হোটেলের এয়ার কন্ডিশন তাঁবুর মধ্যে 3 কোর্স মিল, 3 টাইমস বাফে এবং আনলিমিটেড ড্রিঙ্ক স্ন্যাক্স অল ডে সাপ্লাইয়ের মধ্যে আমাদের যে 2 মিলিয়ন মুসলমান হাজিরা, আমাদের সবার ওই কয়েকদিন সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল যে আমরা নেক্সট 4-5 রাত্রি এই তাঁবুর মধ্যে কীভাবে কাটাবো। সো আমার নিজের কাছে মনে হচ্ছিল আমি মনে হয় পুরো উম্মার সবচেয়ে কম ইমানদার 2 মিলিয়ন মানুষের মধ্যে অবস্থান করছি এবং আমি নিজেও তাদের একজন। এর অন দ্য সাইড আমি আপনাকে আরেকটা কথা বলি যে আমরা যখন হাজের মধ্যে ছিলাম তখন সৌদি হাজ মিনিস্ট্রি থেকে আমাদেরকে সরাসরি বলা হলো যে যারা হাজিরা এসেছেন এই হাজিদের মধ্যে যেন অফিসিয়াল অথরাইজেশন ছাড়া, সৌদি মিনিস্ট্রির অফিসিয়াল অথরাইজেশন ছাড়া কোনো ধরনের গ্যাদারিং, কোনো ধরনের ইসলামিক সার্কেল, কোনো ধরনের পলিটিক্যাল ডিসকাশন যেন না হয়। উপস্থিত সবাই আমরা বুঝতে পারলাম ফিলিস্তিন নিয়ে এই যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 2 মিলিয়ন মুসলমান এসেছেন তারা যেন কোনো পলিটিক্যাল আলোচনা না করেন, এর জন্য ওয়ার্নিং দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, আমার কাছে মনে হলো যেন জায়নিস্টরাই আমাদের হজের মানাসিকগুলা নিয়ন্ত্রণ করছে। সুবহানাল্লাহ। যাই হোক, ওই যে ডাক্তার, ওই ভাইকে আমি আরও জিজ্ঞেস করছিলাম গাজার অভ্যন্তরে চিকিৎসার অবস্থা। তো উনি বললেন যাদেরকে এই হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসা হয় তাদের বেশিরভাগ মানুষদেরকে কোনো অ্যানেস্থেটিক ছাড়াই সার্জারি করা হয় এবং কোনো পেইন কিলার ছাড়াই, কোনো আফটার কেয়ার ছাড়াই তাদেরকে ফেলে রাখা হয় নেক্সট পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আর যাদেরকে সার্জারি করা হয় তাদের বেশিরভাগই, তাদের 99% 24 আওয়ার্সের ভিতরে মারা যান। শুধুমাত্র হসপিটালে নিয়ে আসা হয়েছে বলে তাদেরকে কোনো কিছু করা, আদারওয়াইজ ওই গাজার হসপিটালগুলোর মধ্যে চিকিৎসা দেওয়ার মতো কোনো অবস্থা নেই বা ইনফ্রাস্ট্রাকচার নেই। উনি চিকিৎসা দেয়া অবস্থায় গাজার হসপিটালগুলোর মধ্যে 3বার জায়নিস্ট বোম্বার্ডমেন্টের শিকার হয়েছেন। ওনার ফোনের মধ্যে উনি আমাকে একটা ভিডিও দেখিয়েছিলেন একজন গাজার 21 বছর বয়সী একজন ছেলের সার্জারির, যাকে মানে বোমা বিস্ফোরণের ফলে তার কোমর থেকে নিচ পর্যন্ত পুরো অংশটা উড়ে চলে গিয়েছিল। সো ওনাকে নিয়ে আসার পরে তারা ওই ছেলের উপরে কিছু সার্জারি করেছেন, যে পেশাব পায়খানার একটা ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, ওই ছেলেটা পরের দিনই মারা যায়। কিন্তু ওই যে ভিডিও উনি আমাকে দেখাচ্ছিলেন ওনার ফোনের মধ্যে, আমি কয়েক সেকেন্ড দেখার পরে আমার আর সহ্য হয়নি মানে এই যে গ্রাফিক যে ভিডিওটা দেখার। সো এই হচ্ছে আমাদের অবস্থা, উম্মার অবস্থা, যে আমরা গাজার মানুষের যে বাস্তবতা এটা ফোনের মধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছি না, আমার চোখ সইছে না, আমাদের কানে আমরা শুনতে পারি না, আমরা নিউজে আমরা এটা দেখতে চাই না, কারণ এটা আমাদের দিনকে নষ্ট করে দেবে, আমার মোমেন্টগুলোকে নষ্ট করে দেবে। অথচ গাজার মুসলমানরা প্রতিদিন সেই বাস্তবতা লিভ করে, তাদের এটা সইতেই হয়। সো এটা প্রবলি খুব ছোট্ট একটা স্ন্যাপশট গাজার বর্তমান চিত্রের। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে এটা শুধু একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস নয়, এটা ইন এসেন্স একটা কলোনিয়াল আউটপোস্ট যেটা হচ্ছে জায়নিস্ট সত্তা, এর দ্বারা অবৈধ দখলদারিত্ব এই ফিলিস্তিনি মানুষের উপরে। আর এটা হচ্ছে একটা লড়াই শুধুমাত্র গাজার ওয়েস্ট ব্যাংক মুক্তির না, বরং ঐতিহাসিক ফিলিস্তিন, পুরো ঐতিহাসিক ফিলিস্তিনের ইসরায়েল এবং আমেরিকার ইনফ্লুয়েন্স এবং দখলদারিত্ব থেকে সম্পূর্ণরূপে চিরকালের জন্য মুক্তির লড়াই। You're right, যেটা আপনি বলতেছিলেন যে গাজার যে বাস্তবতা, যেটা আমরা আমাদের স্ক্রিনে দেখতেও এক পর্যায়ে এসে ইতস্তত ফিল করি যে আমার দিনটা না খারাপ হয়ে যায়, না আমার মুডটা না খারাপ হয়ে যায়, আমি কি বাকি দিনটা আমার নর্মাল যে ফাংশনালিটি, আমার যে কাজকর্ম আছে এগুলি করতে পারবো কি না, এই ধরনের বাস্তবতা। ডিসপাইট দিস, আপনার কিছু মানুষ ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল এজ সাম পকেটস অফ মুসলিম, তারা বলতেছে, তাদের মধ্যে এই ধরনের একটা প্রশ্ন আছে যে গাজার যে 7ই অক্টোবর আমরা জানি যে গাজা থেকে জায়নিস্ট এন্টিটির উপরে কিছু there was some activities, তো তারা এটা বলে যে ইটস দেয়ার ফল্ট, এটা গাজার যেই রেজিস্ট্যান্স আছে তাদের দোষ, এটা তারা এটা না করলে এই পর্যায়ে এই ব্যাপারটা আসতো না। যেটা আমি বললাম, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেকে বলে এবং উইদিন মুসলিমস ইজ ওয়েল সাম পকেটস অফ মুসলিম, তারাও এই কথাটা বলে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা কি তাদের একটা ভুল ছিল এই ধরনের একটা কাজ করা, নাকি এটা আপনার বছরের পর বছর, যেটা আমি বললাম 16 বছরের ব্লকেড এবং তার আগের অলমোস্ট সেঞ্চুরি
of oppression তার একটা রিয়াকশন কি বলবেন এই ব্যাপারে আপনি? আপনি ঠিকই বলেছেন যে 7ই অক্টোবরের যে অ্যাটাক, এটা কোনো প্রেক্ষাপটবিহীন আউট অফ কনটেক্সট কোনো ঘটনা নয়। ওই অ্যাটাকের আগে আমরা ওই অঞ্চলে মধ্যপ্রাচ্যে আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে আরব শাসকরা, মুসলিম শাসকেরা একের পর এক ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করছিল। তারা অনেকে বাণিজ্য চুক্তি করছিল, অনেকে রাষ্ট্রদূত আদান প্রদান করছিল। আরব মুসলিম দেশগুলার ক্যাপিটালসগুলোর মধ্যে এই জায়নিস্ট অবৈধ সত্তার এম্বাসিসগুলো তারা ওইখানে খুলছিল। আর এর মধ্য দিয়ে তারা ফিলিস্তিনের যে সমস্যা, ফিলিস্তিন যে ইস্যু, ফিলিস্তিন মুক্ত করার, আল আকসা মুক্ত করার, সেই ইস্যুটাকে চাপা দিয়ে তারা বিলীন করে দিতে চাইছিল। সো এই যে জায়নি সত্তার সাথে যে কোজি আপ হওয়া, ফ্রেন্ডশিপ বিল্ড করা এবং মানে এরকম একটা আচরণ করা যে যে এদের সাথে সম্পর্ক নর্মালাইজ করতে কোনো অসুবিধা নেই, এই যে একটা আচরণ, এটা সাধারণ ফিলিস্তিনদের কাছে ছিল একটা নিখাত বিশ্বাসঘাতকতা। এই যে ফিলিস্তিন মুক্তি, আল আকসা মুক্তির যে ইস্যুটা, এটা ছিল গত 100 বছরে আরব বিশ্বের জন্য একটা নৈতিক কম্পাস। আর ওই কম্পাসকেই তারা নামে নিয়ে আনলো জায়নিস্ট গোষ্ঠী আর গালফ স্টেটগুলার মিউচুয়াল ইন্টারেস্টের বার্গেনিং চিপের টেবিলে। সো এই প্রেক্ষিতেই ঘটল 7ই অক্টোবরের যে রেজিস্ট্যান্সদের অ্যাটাক। ইয়েস, ওই দিনটা জায়নিস্টদের জন্য একটা ভয়াবহ দিন ছিল। এটা একটা ব্লাডি অ্যাটাক ছিল জায়নিস্টদের উপরে। এই প্রথমবার জায়নিস্টরা টেস্ট করলো যা গত 100 বছর ধরে ফিলিস্তিনরা মানে ডেইলি বেসিস সহ্য করে আসছিল। তো কিন্তু এই যে রেজিস্ট্যান্সের অ্যাটাক 7th অক্টোবরে, এটা শুধু একটা প্রতিশোধের এক্সপ্লোশন ছিল না, এটা ইনফ্যাক্ট ইন এসেন্স ছিল ফিলিস্তিনিদের একটি ডু অর ডাই প্রচেষ্টা, পুরো দুনিয়াকে সেই দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার, সেই সংগ্রামের দিকে ফেরানোর, যা আমেরিকা, জায়নিস্ট এবং আরব শাসকরা মিলে জেনে শুনে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিল। 2 বছর পর গাজা আজ একটা সম্পূর্ণ একটা রাবল সিটিতে পরিণত হয়েছে। লাখো মানুষের উপরে মারা গিয়েছে, কোনো কোনো পরিসংখ্যান অনুযায়ী তার নাম্বার আরো অনেক বেশি। কিন্তু আজ 2 বছর পরে সেই সব রুলার যারা ফিলিস্তিনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারাই আজকে সবচেয়ে বেশি সংকটের সম্মুখীন হয়েছে। একদিকে আমেরিকার চাপ ইসরায়েলের সাথে সম্পর্ক জোট নর্মালাইজেশন করার জন্য, আরেকদিকে উম্মার পক্ষ থেকে চাপ ফিলিস্তিনকে রক্ষা করা, আল আকসাকে রক্ষা করা, আল আকসাকে দখল মুক্ত করা। আর এই দুইয়ের মাঝখানে আজকের মুসলিম শাসকেদের উপর থেকে মুসলিম উম্মার আস্থা সম্পূর্ণরূপে চিরতরে তারা হারিয়ে ফেলেছে এটা। সো এই হচ্ছে কনটেক্সট, যে এটা শুধু এমনিতে আসেনি। দিস ইজ বিকজ ফিলিস্তিনিরা উম্মার পক্ষ থেকে এই আল আকসাকে ডিফেন্ড করার জন্য তারা এটা লাস্ট একটা রিসর্ট হিসেবে নিয়ে নিয়েছিল। আচ্ছা, এই ব্যাপারে যদি আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করি, ধরেন অনেকে বলে যে যেটা আমি বলতেছিলাম, সাম পকেটস অফ মুসলিম, তারা বলবে ফ্রম দ্য গালফ স্টেট অফ আরবস, যারা আমরা জানি যে দোজ ট্রেচারাস রুলার্স, তাদের স্টেটের অনেক মানুষ বা তাদের যে অফিসিয়াল ন্যারেটিভ, তারা বলে যে উই কোজি আপ উইথ দ্য জায়নিস্ট এন্টিটি বিকজ আমরা যদি তাদের সাথে কোজি আপ না করি দেন দে উড নট গো ফর দ্য টু স্টেট সলিউশন। আমরা চাই যে তারা আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তারা ফিলিস্তিনকে রেকগনাইজ করবে এবং যে টু স্টেট সলিউশন এটা ইমপ্লিমেন্ট করবে। হোয়াট উড ইউ সে টু দিস? আমি শুনিনি তাদের মুখ থেকে যে তাদের কোজিআপের কারণ হচ্ছে যে টু স্টেট সলিউশন। ফর এক্সাম্পল সৌদি আরেবিয়া রিপিটেডলি সেড দ্যাট তারা সম্পর্ক রেডি করতে রাজি। উই নো বিন সালমান রিপিটেডলি উনি বলতেছেন যে হি ইজ রেডি, all he needs is the Zionist entity to accept the two-state solution. না, আই থিঙ্ক এটা ইনফরমেশন কারেক্ট না। লাস্ট টাইম যখন এই বিন সালমান 60 মিনিটস যেটা প্রোগ্রাম, আমেরিকান প্রোগ্রামের মধ্যে ছিল, তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে ইউএ এর মতো তারা সৌদি আরবিয়া কি ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করবে কিনা না। তখন বিন সালমান খুবই ক্লেভারলি উত্তর দিয়ে বলছিল যে এটা তারা কনসিডার করতে পারবে, তবে ফিলিস্তিনিদের যে অধিকার, এই অধিকার এই সৌদির যে জনমানব তাদের কাছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো এই ফিলিস্তিনের যে অধিকার, এটাকে যদি একটা অ্যাকসেপ্টেবল পর্যায়ে নিয়ে আসা যায়, তাইলে নর্মালাইজেশনের কথা তারা চিন্তা করতে পারবে না। এটা দিয়ে বিন সালমান যেটা করছিল, তারা মুসলমান উম্মাকে একটা জানান দিতেছিল যে ওই নর্মালাইজেশন উইথ দ্য জায়নিস্ট ইজ নট, মানে এটা অন দ্য টেবলে আছে। আর সে ভেরি ক্লেভারলি বলছে যদি
ফিলিস্তিনিদের অধিকার সেটাকে যদি মানে অ্যাকসেপ্টেবল পর্যায়ে নিয়ে যাওয়া হয়, এর মানে কিন্তু এই নয় যে তারা ফিলিস্তিনিরা একটা স্বাধীন রাষ্ট্র পাবে। যেটা আবার উম্মার দাবি নয়। উম্মার দাবি হইতেছে এটা মুসলমানদের অঞ্চল, মুসলমানদের জায়গা, এটা পুরোটাই আবার ফিরে পেতে হবে। বাট তারা এখন ফিলিস্তিনের রাষ্ট্রের কথা বলছে না। যেটা তারা বুঝাইতেছে যে ইসরায়েল যদি মানে ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি রাষ্ট্রের ভিতরে ইকুয়াল সিটিজেনশিপ দেয় এবং তাদের ওখানে থাকতে দেয়, ওটা যদি গ্যারান্টি করে ইন্টারন্যাশনালি, ওইটাই তাদের জন্য ইনাফ। এর জন্য আমি বলছি আরব শাসকরা টু স্টেটকে একটা শর্ত বানায় না ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজেশনের জন্য। দিস ইজ জাস্ট ফলস, অফিসিয়াল ন্যারেটিভ এটা নাই। Okay, Khai, let's take you back to 7th of October 2023. If you could tell us যে ওই দিন আসলে কি হয়েছিল, অ্যাকচুয়াল ইভেন্টসগুলি এগুলি কি হয়েছিল, এবং এই ইভেন্টের পরে আপনার যে জায়নি সত্তা ইসরায়েল তার যে ভাবমূর্তি এইটাতে কি ধরনের এফেক্ট আসে? ওকে, 7th of October যে এটা ছিল বছরের বছর ধরে করা প্ল্যান, প্রিপারেশন এবং সিক্রেট ট্যাকটিক্সের ফল। রেজিস্ট্যান্স গ্রুপেরা গাজার ভিতরে বহু বছর ধরে অস্ত্রশস্ত্র জমাচ্ছিল, আন্ডারগ্রাউন্ড টানেলগুলোর মধ্যে তাদের ফাইটারদেরকে ট্রেনিং দিচ্ছিল, এবং মোর ইম্পর্টেন্টলি তারা আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স মিলিটারির উইক পয়েন্টসগুলো ডিটেলে স্টাডি করছিল। তাদের কোনো সুপিরিয়র অ্যাডভান্স টেকনোলজি ছিল না, তবে তাদের ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজি ছিল স্পেকট্যাকুলার, যেটা তারা 7th of October অর্কেস্ট্রেটেড করেছিল নিখুঁতভাবে। ফর এক্সাম্পল, তারা ওই ড্রোন দিয়ে ইসরায়েলি সার্ভেলেন্স সিস্টেমকে ওই দিন ডিস্ট্রয় করে দেয়, এবং বোল্ডোজার্স দিয়ে প্রায় 20টির বেশি জায়গায় যে অ্যাপারটাইট ওয়াল যেটা বানানো হয়েছে গাজার ভিতরে ওই দখলদারীদের দ্বারা, এটা ভেঙে তারা দখলকৃত জায়গার মধ্যে ঢুকে পড়ে। তাদের অলসো একটা টিম থাকে প্যারাগ্লাইডার্স টিম, যোদ্ধারা যারা প্যারাগ্লাইডিং করে ওয়াল টপকে এসে ওই যুদ্ধক্ষেত্রে নামে। তাদের একটা নেভি টিমও ছিল। সো একটা কোঅর্ডিনেটেড অ্যাটাকের মাধ্যমে ওই দিন ওই রেজিস্ট্যান্স গ্রুপরা ইসরায়েলি সিকিউরিটি সিস্টেমকে কমপ্লিটলি শক করে ফেলে, কাঁপিয়ে তোলে। আর তাদের যে আয়রন ডোম, যেটাকে তারা ইনভিনসিবল বলছিল, ওইটাও ওই দিন ফেল করে। তারা একসাথে 3000 রকেট ছাড়ে ইসরায়েলের মধ্যে, এবং আয়রন ডোম সেটা ওই দিন আর কাজ করেনি। আর এরই সাথে সাথে এক সকালে তারা ধ্বংস করে দিল যুগ যুগ ধরে চলে আসা এক অপপ্রচার যে ইসরায়েলি আর্মি নাকি ইনভিনসিবল, যে ইসরায়েলি সিকিউরিটি সিস্টেম নাকি আনব্রেকেবল, যে অজুহাত দিয়ে এই আরব শাসকেরা যুগের পর যুগ ধরে ইসরায়েলের সাথে যুদ্ধ থেকে বিরত রেখেছে, যে ইসরায়েলি আর্মি টু পাওয়ারফুল। অন্ত তারা উল্টা এই জায়নিস্ট সত্তার সাথে ইকোনমিক, মিলিটারি এবং ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে জড়িত হয়েছে। সেই এক্সকিউজ, সেই অজুহাত তারা এক সকালে ভেঙে দিল। তারা প্রুফ করে দিল যে ইসরায়েল মোটেও আনটাচেবল না। তবে সবচেয়ে বড় যে ধাক্কা খেল সেটা হলো ইসরায়েলি মিলিটারি। এই ইসরায়েলি মিলিটারিকে গালফ স্টেটস এবং আমেরিকা এবং ইসরায়েল নিজেরা পুরো দুনিয়ার কাছে তুলে ধরতো একটা লাইটেনিং ফাস্ট মিলিটারি, সুপার অ্যাডভান্স টেকনোলজি মিলিটারি, আনডিফিটেবল কম্ব্যাট ফোর্স হিসেবে তারা বলতো। অথচ এই যে সকল মিথ এই ছোট্ট কিছু রেজিস্ট্যান্স গ্রুপ একদিনেই ঘুরিয়ে দিল। শুধুমাত্র ইসরায়েলি মিলিটারি না, ইসরায়েলি সিকিউরিটি ফোর্স না, ইসরায়েলের পুরো যে ব্র্যান্ড যেটা তাদের ইন্টেলিজেন্স ফোর্স, মোসাদ, শিনবেট এবং ইউনিট 8200, এই সবগুলোর রেপুটেশন যেটা ছিল ওয়ার্ল্ড ওয়াইড, তার সব কিছুর ধস নামলো এই এক সকালে। আর এই অ্যাটাক থেকেই মুসলিম উম্মার কাছে পরিষ্কার হলো যে ইসরায়েলকে ডিফিট করা মুসলমান উম্মার জন্য কোনোদিনই অসম্ভব ছিল না। Very interesting point. So moving along from this, যেটা হলো যে আমরা জানি এই ইভেন্টগুলোর পরে 7ই অক্টোবরের যে অ্যাটাক বা ওই ইভেন্টের পরে we know that ইসরায়েল গত 2 বছর ধরে কি করতেছে। Would you say this is মানে একটা আত্মরক্ষামূলক বা সেলফ ডিফেন্স করতেছে ইসরায়েল বা আইওএফ জায়নিস্ট সত্তা যেই অ্যাক্টিভিটি এগুলি ক্যারি আউট করতেছে? Would you classify this as a defensive activities যেটা তারা অফিসিয়ালি বলে যে we want to protect ourselves, we have the right to protect ourselves, or would you say this is an open and blatant genocide? Okay,
সো ইয়েস, ওই অ্যাটাকের সাথে সাথেই ইসরায়েল বলা শুরু করলো যে দে হ্যাভ দ্য রাইট টু ডিফেন্ড দেমসেলভস। বাট আমরা যেটা দেখলাম যে 7ই অক্টোবরের এই অ্যাটাকের পরে নেতানিয়াহু একটি ওয়ার ক্যাবিনেট গঠন করলো এবং ডিক্লেয়ার করলো তাদের যুদ্ধের অবজেক্টিভ হচ্ছে টোটাল ভিক্টরি, মানে ফিলিস্তিনের মধ্যে যে রেজিস্ট্যান্স গ্রুপ রয়েছে তাদেরকে কমপ্লিটলি ধ্বংস করে দেয়া, চিরতরে ধ্বংস করে দেয়া। আর তারপরেই শুরু হলো ইনডিসক্রিমিনেট বম্বারমেন্ট। গাজা সিটি থেকে খান ইউনিস পর্যন্ত যতগুলো বসত বাড়ি ছিল সবগুলোকে কয়েকদিনের ভিতরেই মাটিতে মিশিয়ে দেওয়া হলো। তাদের অজুহাত ছিল যে হামাস মানুষের মধ্যেই বসবাস করে এবং গাজার মানুষদেরকে হিউম্যান শিল্ড হিসাবে ইউজ করে। আর ওই অক্টোবর মাস শেষ হওয়ার আগেই হাজার হাজার মানুষকে তারা নির্বিচারে হত্যা করলো। আর ওই দিকে ওই অ্যাটাকের সাথে অক্টোবরের অ্যাটাকের পরেই আমরা দেখলাম যে বিশ্ব মিডিয়ার মধ্যে কন্ডেমিনেশনের একটা হিড়িক পড়লো, একটা প্রতিযোগিতা শুরু হলো যে এটা একটা টেররিস্ট অ্যাটাক। ওয়েস্টার্ন যে পশ্চিমা যে রাষ্ট্রগুলো আমেরিকা সহ তারা সবাই ইসরায়েলের সাথে সলিডারিটি দেখাতে গিয়ে কোনো প্রশ্ন ছাড়াই তারা ফুল সাপোর্ট ডিক্লেয়ার করলো জায়নিস্ট সত্তার পিছনে। যেন এই পুরো কনফ্লিক্টার ইতিহাসই শুরু হয়েছে 7th of অক্টোবরে। এই যে 100 বছরের দখলদারিত্ব, ইসরায়েলের যে অকুপেশন, তাদের জুলুম, তাদের যে অবিচার যেটা করে এসেছে ফিলিস্তিনিদের সাথে, সেটার আর কোনো আলোচনাই আর হলো না। তারা 7th অক্টোবরের আগে ইসরায়েল যাই করুক, তারা এমন আচরণ শুরু করলো যে এটার 16 আনা মাফ, বিকজ ওই দিন ইসরায়েলের দখলকৃত জায়গার মধ্যে 1200 ইসরায়েলির প্রাণ গিয়েছে এবং 251 জন মানুষকে রেজিস্ট্যান্ট বাহিনী হোস্টেজ হিসেবে নিয়েছে। এর মধ্যে কিছু হচ্ছে হলোকস্ট সার্ভাইভার। সো এর জন্য তাদের কাছে এটাই মানব ইতিহাসের সবচেয়ে বড় ক্রাইম। আমরা দেখলাম 10ই অক্টোবর তখনকার প্রেসিডেন্ট বাইডেন সে ঘোষণা দিল ইসরায়েলের জন্য তার রয়েছে সেটা যে সে টার্ম ইউজ করলো আয়রন ক্ল্যাড সাপোর্ট। এবং শুধু মুখে নয়, সে মেডিটেরানিয়ান সির মধ্যে একটি যুদ্ধজাহাজ পাঠালো, সেখানে মিসাইল ডিফেন্স সিস্টেমকে শক্ত করলো যেন আশপাশের মুসলিম রাষ্ট্র বা অন্য কোনো বাহিনী ইসরায়েলকে যেন অ্যাটাক না করে। তার সাথে সাথে $1 বিলিয়ন ওয়ার্থের ওয়েপেন্স বম সাপ্লাই করলো বিনামূল্যে ইসরায়েলকে গাজা ধ্বংস করার জন্য। ইনফ্যাক্ট 18ই অক্টোবর বাইডেন নিজে তেল আবিবে গেল তার সমর্থন রিএনফোর্স করার জন্য ইসরায়েলের প্রতি। আবার ওই 2014 এর শুরুতেই 2024-এর শুরুতেই আমরা দেখলাম প্রায় 19 লক্ষ মানুষ গাজার ভিতরে অভ্যন্তরীণভাবে ডিসপ্লেসড হয়ে গেল। আমরা দেখলাম গাজার ভিতরের পানি, ইলেকট্রিসিটি, খাবার সবগুলা ইসরায়েল জাস্ট মানে তারা যেমন ট্যাপ বন্ধ করে দেয়, সুইচ অফ করে বন্ধ করে দিয়েছে। ওই ইজিপ্টের দিকে রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে। তো এই মানুষগুলার কোনো জায়গায় বাইরে যাওয়ার জায়গা নেই, বাইরে থেকে কোনো হিউম্যানিটেরিয়ান এইডও আসতেছিল না। এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস একটা মহামারীর রূপ নিল এবং বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র মিলে আমরা এক বোতল পানিও তখন এই অসহায় মানুষগুলাকে সাপ্লাই করতে পারলাম না। হ্যাঁ, আপনি বলতেছিলেন যে ইনিশিয়াল রিয়াকশন কি হইলো, বাট ইন দ্য লাস্ট 2 years আপনি যদি একটা কুইক সামারি দিতেন যে হোয়াট আর দ্য কি ইভেন্টস 7th অক্টোবর 2023 থেকে আজকে পর্যন্ত, যে উই আর অলমোস্ট অন দ্য ইভ অফ 7th অক্টোবর, এই পর্যন্ত যে কি ইভেন্টসগুলি হইলো গ্লোবালি এবং ইন্টারনালি উইদিন গাজা অ্যাজ ওয়েল, যদি আপনি ডিসক্রাইব করতেন যে এই ইভেন্টগুলি। ওকে, তো আমি বললাম যে ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং মিডিয়ার কি রিয়াকশন ছিল। একটা জিনিস আমরা দেখেছি যে জাতিসংঘের যে চিফ অ্যান্টোনিও গুটেরেস, উনি ওনার উক্তিতে বললেন যে ফিলিস্তিনের যে 7th অক্টোবরে যে হামলা, এটা আউট অফ কনটেক্সট আসেনি। এটা হচ্ছে ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারি এবং অত্যাচারের ফল। ইসরায়েল এই স্টেটমেন্টের প্রতিক্রিয়া রেগে গিয়ে ইউএনকে স্যাংশন করলো। নাও বস্তুত এটা হচ্ছে ইউএনের কাজ যে কোনো রাষ্ট্র যদি আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে বা অবমাননা করে তখন ইউএন সেই রাষ্ট্রকে স্যাংশন করতে পারে। বাট এই ক্ষেত্রে পুরো উল্টোটা ঘটলো। ইসরায়েল শুধুমাত্র ইউএনকে যে স্যাংশন করলো তা না, নেতানিয়াহু এবং ইসরায়েল বলতে লাগলো যে
ইউএন এবং UNRWA, যেটা হচ্ছে ইউএনের একটি অঙ্গ সংগঠন, এই ইউএনের UNRWAর কর্মচারী এবং কর্মকর্তারা হামাসের সাথে 7th of অক্টোবরের আক্রমণে সংযুক্ত ছিল। আর এই বলে তারা ইউএন কর্মকর্তা এবং কর্মচারীদেরকে গাজার ভিতরে হত্যা শুরু করলো। সো এই একটা মানে অ্যাকশন, যেটা এই আমেরিকার 100% ব্যাকিং থাকা সত্ত্বেও ইসরায়েলকে বিশ্ব মঞ্চে আইসোলেটেড করা শুরু করলো। তারপরে আমরা দেখলাম যে আবার একটি আইনি লড়াই, যেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, যেটা অ্যাপার্থাইড সিস্টেম থেকে বের হয়ে এসেছিল, সেই দক্ষিণ আফ্রিকা একটি গণহত্যার কেস ICJ, যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মধ্যে দায়ের করলো ইসরায়েলের এগেইনস্টে, যে ইসরায়েল গাজার মধ্যে জেনোসাইড কমিট করতেছে। আর গত কয়েক মাস আগে, প্রায় 2 বছর পর ICJ এবং ইউএন দুইটাই মানে স্বীকার করেছে এবং অফিসিয়ালি বলছে যে ইয়েস, ইসরায়েল গাজার মধ্যে জেনে শুনে একটি জেনোসাইড কমিট করছে, এবং তারা এই নেতানিয়াহু এবং ইসরায়েলের অন্য কিছু নেতার উপরে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করলো, যেটা আনফর্চুনেটলি এখনো কার্যকর হয়নি। এরপরে আমরা দেখলাম যে এই যে এই কনফ্লিক্টটা এই ফিলিস্তিনের বাইরেও ছড়িয়ে পড়লো, যেটা আমেরিকা অরিজিনালি চায়নি। আমেরিকা চাইছিল যেটাকে কন্টেইন করে রাখতে। আমরা দেখলাম ইয়েমেনি হুথিরা ফিলিস্তিনিদের সাথে সলিডারিটি দেখাতে গিয়ে রেড সিতে ইসরায়েলি ট্রেডিং শিপগুলোর উপরে অ্যাটাক করলো। এর বিপরীতে আমেরিকা ব্রিটেনকে নিয়ে, অন্যান্য রাষ্ট্রগুলোকে নিয়ে হুথিদের উপরে আক্রমণ করলো, ইসরায়েল হুথিদের উপরে আক্রমণ করলো। এর মধ্যে আবার ইসরায়েল সিরিয়ার মধ্যে ইরানি কনসুলেটকে আক্রমণ করলো। আর এর বিপরীতে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের ভিতরে তেল আভিভের মধ্যে মিসাইল, ড্রোন অ্যাটাক করলো, যার বেশিরভাগই আমেরিকা, ব্রিটেন, ভেরি আইরনিকলি আমাদের মুসলিম রাষ্ট্র জর্ডান প্রতিহত করেছিল তখন। সো এইটা হচ্ছে রিজিওনাল স্পিল ওভার, যেটা আমেরিকা কখনো চায়নি, বাট ইসরায়েল চাচ্ছিল যে আমেরিকাকে যেন একটা রিজিওনাল ওয়ারে নিয়ে আসে। তারপর আমরা দেখলাম যে আরেকটা ফেজ, যেটাকে বলা যায় যে ইসরায়েলি টার্গেটেড অ্যাসাসিনেশন। 2024 সালের 30 জুলাই হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুরকে ইসরায়েল লেবাননের বেইরুতের মধ্যে একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্প দ্বারা হত্যা করলো। এর পরের দিন ইসমাইল হানিয়া, যিনি ছিলেন হামাসের অফিসিয়াল স্পোকসপারসন, তাকে অ্যাসাসিন করা হলো ইরানের তেহরানে। এরপরে আসলো, আমরা দেখলাম ইনফেমাস পেজার অ্যাটাক। 2000-এরও বেশি বিস্ফোরণের মাধ্যমে, পেজার ফোন অ্যাটাক বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েল তখন হিজবুল্লাহর যে কমান্ড চেইন, সেটাকে কমপ্লিটলি ধ্বংস করে দিল। এরপরে তারা আবার হাসান নাসরুল্লাহ, যে হচ্ছে হিজবুল্লাহর চিফ অফ কমান্ড, তাকেও অ্যাসাসিন করলো। আর এর মাধ্যমে হাসান নাসরুল্লাহর অ্যাসাসিনেশনের দ্বারা হিজবুল্লাহ এফেক্টিভলি কমপ্লিটলি ডিসমান্টল হয়ে গেল। আর হিজবুল্লাহর ডিসমান্টলমেন্টের কারণে লেভান্ট অঞ্চলে একটি পাওয়ার ভ্যাকিউম সৃষ্টি হলো, যার সুযোগ কাজে লাগিয়ে সিরিয়ার মুজাহিদিনরা বাশার আল আসাদের কাছ থেকে 14 বছরের একটি সিভিল ওয়ারের পর সিরিয়া মুক্ত করে। বিকজ হিজবুল্লাহ ছিল বাশার আল আসাদের একটি স্ট্রং মিলিটারি আলাই। ফিজিক্যালি আরেকটা ওয়ারে ইসরায়েল শুরু করলো ইরান এবং ইসরায়েলের মধ্যে। 2024 সালের শেষের দিকে ইসরায়েল হঠাৎ করে বলতে শুরু করলো যে ইরানের মধ্যে পারমাণবিক বোমার যে ক্যাপাসিটি, সেটা 99% অথবা 90%-এর উপরে ইরানের এখন রয়েছে। সেই বলে এই প্রিটেক্সটে ইসরায়েল ইরানের ভিতরে প্রথমবার তেহরানের ভিতরে কিছু হাই ভ্যালু টার্গেটেড অ্যাটাক করলো। আর এর মাধ্যমে শুরু হলো ইরান ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের একটা যুদ্ধ। ইসরায়েল কয়েকদিনের ভিতরেই দেখলো যে ইসরায়েলি মিলিটারি ইরানি মিলিটারির সাথে মোটেই একটা ম্যাচ না। তো তারা ডাকলো আমেরিকাকে, এবং আমেরিকার হস্তক্ষেপে লাস্ট মিনিটে ইসরায়েলকে বেইল আউট করে আমেরিকা এই যুদ্ধের অবসান ঘটালো। সো এই যুদ্ধে যদিও সুস্পষ্ট কোনো বিজয়ী বের হয়ে আসেনি, তবে একটা জিনিস আবার পরিষ্কার হলো মুসলিম উম্মার কাছে, যে ইসরায়েলি মিলিটারি কোনো স্টেট মিলিটারির সাথে এক সপ্তাহ যুদ্ধে টিকতে পারবে না। এবং এর মধ্যে আরও অনেক কিছু ঘটেছে এই 2 বছরের মধ্যে। তবে একটা হয়তো উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে গত 2 মাস আগে আমরা দেখেছি 2025-এ ইসরায়েল কাতারের মধ্যে, দোহার মধ্যে অ্যাটাক করেছে। সো এই 2 বছরের মধ্যে ইসরায়েল
কমসে কম 9টি সভরেন স্টেটের উপর হামলা করেছে। লাস্ট ছিল কাতার। সো কাতার হচ্ছে আমেরিকার হয়ে হামাস আর ইসরায়েলের মধ্যকার একটা মিডিয়েটর হিসেবে কাজ করে আসছিল। আবার কাতারের দোহার মধ্যে আমেরিকার মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে 10,000 আমেরিকান সৈন্য রয়েছে। ইনফ্যাক্ট কাতার, হাউ ফানি ইট ইজ, কাতার এই বছর রিজিনাল কনফ্লিক্ট থেকে সিকিউরিটি চেয়ে, আমেরিকান সিকিউরিটি চেয়ে আমেরিকাকে 1.2 ট্রিলিয়ন ডলারের একটি ইকোনমিক ডিল করেছে। আর তার সাথে সাথে এটাকে পাকাপোক্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে তারা $400 মিলিয়ন একটা প্রাইভেট লাক্সারি জেট উপহার দিয়েছে সুবহানাল্লাহ। শুধু সিকিউরিটির কারণে। বাট এত কিছুর পরেরও কাতার দেখলো, কাতার ডাইরেক্টলি ইসরায়েলি অ্যাটাকের শিকার হলো। এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের গালফ স্টেটগুলার অপদার্থ শাসকরা যতই আমেরিকান অ্যান্ড ব্রিটিশদের পা চাটে না কেন, তাদের উপনিবেশবাদী প্রভুরা কোনো কারণ ছাড়াই, কোনো অজুহাত ছাড়াই যখন ইচ্ছা তখন তাদেরকে বলির পাঠা বানাতে দ্বিধাবোধ করে না। ওকে, দ্য নেক্সট থিং আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো সেটা হইতেছে, ধরেন আমরা দেখলাম যে 7ই অক্টোবর 2023-এর পরে ইমিডিয়েটলি আপনার ওয়েস্টার্ন মিডিয়াগুলি যদি আমরা দেখতাম, ফর এক্সাম্পল বিবিসি, আমেরিকাতে CNN, MSNBC, অল অফ দ্য আমেরিকান চ্যানেলস, এবং ফেমাস যে জার্নালিস্টগুলি আছে ধরেন পিএস মর্গান অ্যান্ড মেনি আদার্স লাইক হিম, তাদের প্রোগ্রামে যখন কোনো মুসলিমরা যাইতো বা এনি গেস্ট, তারা ফার্স্ট কোয়েশ্চেন তাদেরকে জিজ্ঞেস করতো, ডু ইউ কন্ডেম 7th of October? দিস ওয়াজ দ্য ন্যারেটিভ। আপনি যেটা একটু আগে বললেন যে 7th of October ওয়াজ দ্য হিস্টোরিক বিগিনিং অফ, মানে ওই দিনে যত ইভল আছে ওই দিনে তার জন্ম হয়েছে। তার এই ধরনের একটা ন্যারেটিভ আমরা ওয়েস্টার্ন মিডিয়ার মধ্যে দেখতে পারতাম। বা ইফ ইউ ওয়াচ ওয়েস্টার্ন মিডিয়া ইন দ্য রিসেন্ট ডেজ, আপনি দেখবেন যে তারা একসেপ্ট করতেছে স্লোলি, পিপল লাইক পিয়ার্স মর্গান অ্যান্ড মেনি আদার পিপল, তারা একসেপ্ট করতেছে, দে স্টার্ট কলিং এ জেনোসাইড। মনে হচ্ছে যে তারা ওইখান থেকে তাদের হাত ধুয়ে চলে আসার চেষ্টা করতেছে। দ্য মেইন পয়েন্ট আই এম ট্রাইং টু রেজ যেটা হইতেছে যে the narrative has slowly changed. So আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে who controls this narrative? তা কারা এগুলি কন্ট্রোল করে বা কিভাবে এই ন্যারেটিভগুলি শিফট হইতেছে? না, দিস ইজ ভেরি গুড কোয়েশ্চেন। আপনি দেখবেন যে গত 2 বছর গাজার যে কনফ্লিক্ট, এটা শুধু মধ্যপ্রাচ্যের আলোচনার বিষয় ছিল না, এটা পুরো বিশ্ব রাজনীতিতে মেইন ডিসকাশন পয়েন্ট ছিল। এই 2 বছরে ইসরায়েল যতই সামরিক বল দেখাক, সামরিক শক্তি দেখাক না কেন, বা আমেরিকা যতই ইসরায়েলের পাশে দাঁড়াক না কেন, এই 2 বছরে ইসরায়েলি সত্তা একটি জিনিস হারিয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে লেজিটিমেসি, ডিসপাইট মিডিয়া প্রপাগান্ডা। আপনারা দেখবেন যে আমরা প্রত্যক্ষ করেছি বিশ্বের বৃহত্তম শহরগুলোর মধ্যে মানুষ প্রতি সপ্তাহে ইন দ্য মিলিয়ন্স নেমে এসেছে প্যালেস্টাইনের পক্ষে, প্যালেস্টাইন অ্যাক্টিভিজমের পক্ষে। আমরা দেখেছি লন্ডনের মিছিলগুলোর মধ্যে, নিউ ইয়র্কের মিছিলগুলোর স্লোগানের মধ্যে যে ইন্টারন্যাশনাল ওপিনিয়ন কোন দিকে শিফট করছে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে শিফট, যে চেঞ্জ অফ টাইড, এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলার ক্যাপিটালসগুলোর মধ্যে, এই যেখানে ইসরায়েল যুগ যুগ ধরে আনকন্ডিশনাল সাপোর্ট বা সমর্থন এনজয় করে আসছিল। আজ এই ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর যারা পাবলিক, তারা নিজেরা কোয়েশ্চেন করা শুরু করছে তাদের রাষ্ট্রনেতাদেরকে, যে কিভাবে তারা এই ইসরায়েলের পক্ষে গাজার মানুষের হত্যার মধ্যে কমপ্লিসিট থাকে। সো স্পেশালি ওই আমেরিকা বা ইউরোপের যে ইয়াং জেনারেশন, তারা আজকে সন্দিহান হয়ে পড়েছে তাদের সিভিলাইজেশনের যে মূল্যবোধ যেগুলো, এগুলোর উপরে তারা আজকে কোয়েশ্চেন করছে যে তাদের যে সিভিলাইজেশনের আইডিওলজি, এটার মধ্যে যে তারা তাদের যে মূল্যবোধগুলা, এই মানবাধিকার, এরপরে সততা, নিষ্ঠা, এইগুলার আসলে কোনো ফিক্সড মাপকাঠি আছে কিনা না। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সবচেয়ে বড় পরাজয়, যে তাদের কনস্টিটিউয়েন্সি, তাদের নেক্সট জেনারেশন আজকে প্রথমবারের মতো তাদের সিভিলাইজেশনাল আইডিওলজির উপরে সম্পূর্ণরূপে আস্থা হারাতে বসেছে। সো এই যে চেঞ্জ অফ টাইড, চেঞ্জ অফ ন্যারেটিভ, এটা যদি আমরা বলতে পারি পাবলিক ওপিনিয়ন হয়েছে এই সব ধরনের অ্যাক্টিভিজমের মধ্যে, বাট এইসব অ্যাক্টিভিজমের মোটিভেশন কোথা থেকে আসছিল? আইরনিক্যালি এটার মোটিভেশন আসছিল সেই গাজার অসহায়
নরনারী, পুরুষ, মহিলা, বাচ্চাদের অটল রেজিস্ট্যান্সের ফলে। সো ইয়েস, এই এই যে ন্যারেটিভ এটা শিফট হচ্ছে এবং এবং প্রো প্যালেস্টিনিয়ান ক্যাম্প গ্রো করছে। তবে এই ইতিবাচক দিকগুলোর মধ্যে দিয়ে একটা একটা কঠিন বাস্তবতা আছে, যে বাস্তবতা অনেক সময় আমরা মানতে বা শুনতে রাজি নই। আর সেটা হচ্ছে যে এইসব ইতিবাচক যে দিকগুলা, এগুলা হচ্ছে মেয়েরলি একটি মোরাল বা সিম্বলিক ভিক্টরি। এই যে ইউএন ইন্ডাইটমেন্ট, রেজলিউশন, ইউর রেকগনিশন অফ প্যালেস্টাইনিয়ান স্টেটহুড, এইগুলার সব কিছুর একটা নৈতিক এবং রাজনৈতিক সুবিধা রয়েছে। বাট ইউএন ইন্ডাইটমেন্ট আর এই মোরাল ভিক্টরি আর কি বলে সিম্বলিক ভিক্টরি বোমা বন্ধ করতে পারে না, একটা রকেট কে থামাতে পারে না, একটা বুলেটকে থামাতে পারে না, একটা গণহত্যা বন্ধ করতে পারে না, বা গণহত্যাকারীকে বিচারের আওতায় আনতে পারে না। সো এইসব সিম্বলিক ভিক্টরি দিয়ে আমরা যদি শুধু বসে থাকি আর আশা করি যে অকুপেশন থেকে ফিলিস্তিন মুক্ত হবে, সেটা কিন্তু হবে না। তাই ইন সামারি আমি বলবো যে বিশ্বমঞ্চে পাবলিক অপিনিয়নের বাস্তব শিপ ঠিকই করছে এবং ফিলিস্তিনের পক্ষে জনমত মানে আসছে, কূটনৈতিক এবং রাজনৈতিক একটা প্রেশার ইসরায়েলের উপরে আসছে। কিন্তু ফিলিস্তিনের স্থায়ী মুক্তি বা গণহত্যা বন্ধ করতে হলে এসব এসব সিম্বলিক বা প্রতীকী জয়ের বাইরে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একটি প্র্যাকটিক্যাল সলিউশনের লক্ষ্যে এই উম্মাহকে ডেডিকেটেডলি কাজ করতে হবে। হ্যাঁ, আপনাকে আপনার যে আপনি যে কথাগুলি বলছিলেন গ্লোবাল ন্যারেটিভ বা ওপিনিয়ন, ওইখান থেকে ব্রিং ব্যাক টু দ্য মুসলিম ওয়ার্ল্ড, স্পেশালি দ্য আরব ওয়ার্ল্ড। আরব রাষ্ট্রগুলি, ফর এক্সাম্পল জর্ডান, ইজিপ্ট, তারপর খালিজের মধ্যে সৌদি, কাতার, ইউএই, কুয়েত, এই রাষ্ট্রগুলি বা তাদের রাষ্ট্রের প্রধানগুলি বা তাদের রাষ্ট্রের যে গভর্নমেন্টগুলি, তাদের ভূমিকাকে আপনি কী বলবেন? তারা কি ধরেন নীরব সমর্থক, নাকি তারা জায়নিস্টদের সাথে হাতে হাত রেখে এই গণহত্যার মধ্যে, এই জেনোসাইডের মধ্যে পার্টেক করতেছে? লোক, আমরা দেখব তাদের কাজ কি, তাদের কথা আর কাজের মধ্যে মিল কতটুকু আমরা দেখব। আমরা মুসলিম শাসক গোষ্ঠী থেকে এখন পর্যন্ত যা দেখেছি যে ইউএনে গিয়ে জ্বালাময় বক্তব্য দেয়া অথবা তাদের নিজস্ব পাবলিকের সামনে গিয়ে ফিলিস্তিনের পক্ষে কিছু কথা বলা, ইসরায়েলকে কিছু গালি দেয়া, এই যা, এর থেকে বেশি আমরা কিছু দেখিনি। ইনফ্যাক্ট আমরা যা দেখেছি যে এই মুসলিম রুলাররাই এই গণহত্যা চলাকালীন অবস্থায় জায়নিস্টদেরকে করিডোর দিয়েছে, অস্ত্র সাপ্লাইয়ের করিডোর, ফর এক্সাম্পল ইউএই এন্ড সৌদি আরবিয়া দিয়েছে, টার্কি বাণিজ্য চুক্তি করে রেখেছে, জর্ডান ইরানের মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করেছে। সো আমরা দেখেছি যে তারা কোথায় বলে একটা কাজের মধ্যে তারা সম্পূর্ণ জায়নিস্টদের সাথে রয়েছে, অথবা আমেরিকার কথায় জায়নিস্টদেরকে প্রোটেক্ট করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সুন্দরভাবে বলে দিয়েছিলেন কোরআনের মধ্যে যে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তাদের যে এই জ্বালাময়ী বক্তব্য, এটা শুধু তাদের গদি বাঁচানোর জন্য তারা ঢাল স্বরূপ মুসলমানদের সামনে ইউজ করে। বাট আমি মুসলমান শাসকদের ব্যাপারে বেশি কথা বলবো না, বিকজ আমরা জানি তারা ডাইরেক্টলি ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট উপনিবেশবাদীদের আন্ডারে কাজ করে। বাট লেটস লুক এট এই ওয়েস্টার্ন উপনিবেশবাদী যারা কলোনিয়াল স্টেটস, তারা কিন্তু এই মানবাধিকার এবং এই ইন্টারন্যাশনাল রুল অফ ল এর অনেক স্লোগান মাঝে মধ্যে তারা দেয়। তাদেরকে যদি আপনি দেখেন, তারাও রিসেন্টলি ফিলিস্তিনকে একটা রাষ্ট্র হিসেবে রেকগনাইজ করেছে। ব্রিটেন, ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়া সহ অন্যান্য 150টি দেশ করেছে। বাট এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট কোনো রাষ্ট্র নয়, এটা হচ্ছে একটা মিলিটারিহীন, ইকোনমিকহীন, ইসরায়েলের আন্ডারে থাকা একটি রাষ্ট্র, যেটাকে ইসরায়েল যে কোনো সময় অ্যানেক্স করতে পারবে, এইরকম একটা রাষ্ট্রে তারা রেকগনিশন দিয়েছে। এর মানে হচ্ছে যে এই পাবলিক ওপিনিয়ন এতটাই ইসরায়েলের এগেইনস্টে যে যদি তারা কিছু একটা না করে, তাহলে তাদেরকে মানুষ ডাইরেক্টলি গণহত্যার জন্য, জেনোসাইডের জন্য দায়ী করবে। এর জন্য তারা প্রতীকী একটা মানে জেস্টার দিয়ে এই গণহত্যা থেকে তাদের হাত ধুয়ে তাদের দায় সরাই নিতে চাচ্ছে। আনফর্চুনেটলি আমাদের মিডিয়াগুলো, আমাদের দেশি মিডিয়াগুলো একইভাবে আচরণ করে। আমাদের দেশি মিডিয়াগুলোকে আপনি দেখছেন যে একটা মানে ধারাবাহিক কোনো প্রোগ্রাম গাজার বিষয়টাকে উম্মার সামনে তুলে আনার বা বাংলাদেশের মুসলমান সামনে তুলে আনার আমরা দেখিনি। আমরা দেখি যে
মাঝে মধ্যে তারা একটা প্রোগ্রাম করে গাজার ব্যাপারে, আবার কিছুদিন পরে তারা চুপ হয়ে যায়। একটা একটা সিস্টেম্যাটিক কোনো অ্যাপ্রোচ নাই, কোনো অ্যাক্টিভিজম নাই গাজার ব্যাপারে মানুষদেরকে উম্মাদেরকে সজাগ করার বা উম্মাকে এঙ্গেজ করার। ওয়াল্লাহি গাজা আমাদের জন্য একটি ইমানি পরীক্ষা। আমাদের আজকের আলেম সমাজ, আমাদের নেতৃত্বে যারা রয়েছেন, আমাদের বুদ্ধিজীবীরা এবং আমাদের উম্মার সকল সদস্যরা আজকে ডিসাইড করতে হবে আমরা কি শুধু প্রতীকী জেস্চার, প্রতীকী বিজয়ের মধ্যে সীমাবদ্ধ থাকব, নাকি বাস্তবিক কোনো পদক্ষেপ নিয়ে এই যে গণহত্যা এটাকে বন্ধ করতে আমরা একটা একটা অ্যাক্টিভ একটা রোল রাখব। কারণ ইতিহাস থেকে আমরা স্পষ্ট এবং ইসলাম থেকে আমরা দেখছি সত্যিকারের ইমান শুধু মুখের মধ্যে নয়, এটা প্রমাণ হয় কাজের মাধ্যমে, সেটা প্রমাণ হয় একটা সাহসী অবস্থান নেওয়ার মাধ্যমে, যা আমরা দেখেছি সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এর কাজের মধ্যে। আজকে 4 অক্টোবর না 3 অক্টোবর? 4 অক্টোবর, আজকে 3 অক্টোবর 1187 খ্রিস্টাব্দের 2 অক্টোবরে সালাহুদ্দিন আল আইয়ুবী একটা লং সংগ্রামের পরে জেরুজালেম ক্রুসেডের কাছ থেকে স্বাধীন করেছিলেন। উনার লক্ষ্য ছিল একটা প্র্যাকটিক্যাল লক্ষ্য, উনি লং টাইম এটা নিয়ে কাজ করেছেন। প্রতীকী কোনো জেস্চার বা অঙ্গভঙ্গির মধ্যে উনি সীমাবদ্ধ থাকেননি। তাই আমাদেরকে আজকে ডিসাইড করতে হবে আমরা কি ন্যায়ের ক্যাম্পে থাকবো না অন্যায়ের ক্যাম্পে থাকবো। যারা গাজার সাথে থাকবেন তারাই ন্যায়ের ক্যাম্পে থাকবেন, আর এর জন্য আমাদেরকে বাস্তবিক একটা সমাধানের লক্ষ্যে কাজ করে যেতে হবে। So it looks like যে রিয়ালিটি, বাস্তবতা যেটা, এটা অনেক হার্শ, অনেক টাফ সিচুয়েশন, যেখানে মুসলিম রুলার্সরা, দ্য স্কলার্স অফ ইসলাম, তারা প্রোঅ্যাক্টিভলি প্র্যাকটিক্যাল কিছু করতেছে না। সো এই প্রেক্ষাপটে আপনি কি বলবেন যে জায়নিস্ট যে প্রজেক্ট, এটার এগেনস্টে কি আমরা বাস্তবিকভাবে কিছু করতে পারি বা কিছু করার অবকাশ আছে কিনা? So again, it's a very good question, but এর আগে প্রথমত আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে হাফ হার্টেডলি চেষ্টা করার সময় দিন শেষ। এর মানে আমি কি বুঝাচ্ছি? আমি বলছি যে এই ওয়ার্ল্ড অর্ডার, যে এই বিশ্ব ব্যবস্থা, যে ক্যাপিটালিস্ট পুঁজিবাদী পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থা নাকি জায়নিজমকে জন্ম দিয়েছে, এই জায়নিজমকে লালন পালন করেছে, এই জায়নিজমকে শক্তি জুগিয়েছে এবং এটাকে একটি চিরস্থায়ী ধ্বংসাত্মক গণহত্যামূলক একটি যন্ত্রে পরিণত করেছে। আমাদের যারা ইসলামী এবং রাজনৈতিক নেতারা রয়েছেন, যারা ন্যায়ের কথা বলেন, যারা নীতির কথা বলেন, সুবিচারের কথা বলেন, তাদেরকে সেই সিস্টেমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। যে সিস্টেম প্রথমত এটা আমাদের করতে হবে, যে সিস্টেম এই জায়নিজমকে জন্ম দিয়েছে এবং জন্মলগ্ন থেকে এটাকে রক্ষা করে এসেছে, সেই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লিডার্স, আমাদের ওলামা এবং আমাদের নিজেদেরকে অবস্থান নিতে হবে। এই যে সেকুলার বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থার খেলাধুলায় অংশগ্রহণ করা, এই পলিটিক্যাল প্রসেসে অংশগ্রহণ করা আর যাই হোক, এটা নিরপেক্ষতা নয়। বিকজ আমরা অনেক সময় মনে করি যে আমরা তো তারা যে খারাপ কাজ করছে সেটা করছি না। এই বিশ্ব ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করাটাই মানে হচ্ছে এই জায়নিজমকে গণহত্যার সাথে সহযোগিতা করা। এটা যেই অজুহাতে হোক, এটা ইলেকশনের অজুহাতে হোক, আমাদের দুর্বলতার অজুহাতে হোক, যেই অজুহাতে হোক, এই খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করা মানেই হচ্ছে জায়নিজমকে অনুমোদন করা। সত্যিকারের ফিলিস্তিনের প্রতি সংহতি যেটা আমরা দেখাতে চাই, এই সংহতি শুধু ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে শুরু হয় না। এটা শুরু হয় সেই সিস্টেম যেটা ইসরায়েলকে জন্ম দিয়েছে এবং এটাকে সাস্টেইন করতেছে, সেই সিস্টেমকে বয়কটের মাধ্যমে। তাই আমাদেরকে এই যে পলিটিক্যাল প্রসেস, এটা থেকে বের হয়ে আসতে হবে। কারণ এই পলিটিক্যাল প্রসেসের ভিতরে দিয়ে যদি আমরা জায়নিজমের এগেইনস্টে কাজ করতে চাই, ট্যাসিটলি ইনডাইরেক্টলি আমরা আসলে জায়নিজমকে অনুমোদনই করলাম। আচ্ছা, হাউ আর ইউ সেইং দিস? বিকজ আমরা ইউএন এর মধ্যে দেখলাম যে অনলি হ্যান্ডফুল অফ কিছু রাষ্ট্র ছাড়া সবাই ভোট দিল যে ফিলিস্তিনকে রেকগনাইজ করে। সো মনে হইতেছে যে ভিক্টরি ইজ ভেরি ক্লোজ। তো আপনি বলতেছেন এই সিস্টেমের মধ্যে কোনো ধরনের কাজ হবে না। আর ইউ শো দ্যাট এই সিস্টেমের মধ্যে পিপল, ইফ দে পুট মোর এফর্ট, এখানে কোনো ধরনের রেজাল্ট আসবে না?
দেখুন, জায়নিজম শুধু একটা মুভমেন্টের নাম নয়, এটা একটি বিশ্ব ব্যবস্থার ইনসেপারেবল পার্ট, এটা একটা বিশ্ব ব্যবস্থার অংশ। যে বিশ্ব ব্যবস্থা পুঁজিবাদ, উপনিবেশবাদ এবং তথাকথিত গণতন্ত্রের মাধ্যমে পুরো দুনিয়াকে গত 300 বছর ধরে শোষণ করে আসছে, এই বিশ্ব ব্যবস্থার জায়গা থেকেই এই জায়নিজমের জন্ম হয়েছে। আমরা একটা জানি এই ব্যবস্থায় এই জায়নিজমকে জন্ম দিয়েছে, এটাকে টিকিয়ে রেখেছে, এটাকে অস্ত্রশস্ত্র দিতেছে এবং এটার পিছনে এখনো অর্থ ঢালছে এই সিস্টেম। সো প্রশ্ন হলো, আমরা যদি এই একই ব্যবস্থার ভিতর থেকে রাজনীতি করি, এই একই বিশ্ব ব্যবস্থার ফ্রেমওয়ার্কের ভিতর থেকে আমরা সমাধান খুঁজি, তাহলে কি আমরা আসলেই জায়নিজমের বিরোধিতা করছি, নাকি উল্টো এই জায়নিজমের ভিত্তি মজবুত করছি? ফর এক্সাম্পল, আইসিজের যে রায়, আইসিজে এর যে রায়, এটা কেন বাস্তবায়িত করা যাচ্ছে না? বিকজ এভরি টাইম আমেরিকা সেটাকে ভিটো করে। যতগুলো রেজলিউশন গাজার ব্যাপারে নিয়ে এসেছিল ইউএন, এই সবগুলাকে আমেরিকা ভিটো করে। বিকজ ইউএন হচ্ছে আমেরিকার আন্ডারে চলা একটি ইনস্টিটিউশন। ইউএন কর্মকর্তারা হয়তো সেটা ভালো, মানে তারা একটা পছন্দ করে না, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। এই ইউএন, আইসিজে, এই যে পাবলিক অপিনিয়ন, এই সবগুলা একটি ফ্রেমওয়ার্কের ভিতরে কাজ করে, যেই ফ্রেমওয়ার্কের মেইন উদ্দেশ্য হচ্ছে এই মিডল ইস্টের মধ্যে ওয়েস্টার্ন বিশ্ব ব্যবস্থার যে ইন্টারেস্ট, সেটাকে রক্ষা করা, আর ইসরায়েল সেটা হইতেছে আউটপোস্ট, সেটার গার্ড হিসাবে কাজ করে। সো এই ফ্রেমওয়ার্কের ভিতরে এই কাজ করা মানে অবচেতন হলেও জায়নিজমকে সমর্থন করা। কারণ এই বিশ্ব ব্যবস্থায় ইসরায়েলের জন্মদাতা, ইসরায়েলের অভিভাবক এবং রক্ষক। তাই আমি বলবো যে আজ মুসলিম উম্মাহকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি শুধু প্রতীকী প্রতিবাদ, যে রেকগনিশন, এই ইউএন আইসিজের ভার্ডিক্ট, ইন্ডাক্টমেন্ট, এগুলোর মধ্যে থেমে থাকবো, নাকি সেই মূল ব্যবস্থাকে প্রত্যাখ্যান করব, যেটা জায়নিজমকে বাঁচিয়ে রেখেছে। You make interesting point. Now bringing the discussion আজকে আর কি শেষের দিকে, যেহেতু bringing the discussion to a close, আমার লাস্ট প্রশ্ন থাকবে আপনার কাছে, যেটা আমি ধরেন বাংলাদেশের যে সাধারণ জনগণ, on their behalf আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সাধারণ জনগণ বাংলাদেশের, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনি একটু আগে বললেন যে তারা প্রচলিত যেই সিস্টেম বা প্রচলিত যেই ব্যবস্থা, তাকে প্রত্যাখ্যান করতে। সো ইফ they do that, তাদের কাছে হয়তো, আমার কাছে মনে হয় যে তাদের কাছে কোনো অবকাশ থাকে না, বা তাদের কাছে কোনো স্কোপ থাকে না কোনো ধরনের অ্যাক্টিভিজম বা কোনো কিছু করার জন্য। সো what would you say to the general people of বাংলাদেশ, সাধারণ জনগণ? তারা কি চুপ করে বসে থাকবে, যেহেতু তারা আপনি বলতেছেন পার্টটাই করতে না সিস্টেমের মধ্যে? সো what would they do? তারা কি করতে পারে এই ব্যাপারে কোনো পরিবর্তন আনার জন্য, বা এই ব্যাপারে কোনো ধরনের প্র্যাকটিক্যাল কিছু করার জন্য? What would be your message to them? আমার প্রথম কথা হচ্ছে যে এই যে স্ট্রাগল, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় স্ট্রাগল এখন। এই স্ট্রাগল পুরো দুনিয়াকে দুইটা ক্যাম্পে ভাগ করেছে, ন্যায় এবং নীতির একটা ক্যাম্প এবং অন্যায় এবং শোষণের একটা ক্যাম্প। আর ফিলিস্তিন বা গাজা ইস্যু হচ্ছে সেই নৈতিকতার কম্পাস। সো এটা একটা ইজি টাস্ক না। এই যে ফিলিস্তিনের যে ইস্যু, এটা একটা গ্লোবাল ইস্যু, এটা শুধু মুসলমানদের ইস্যু না বা বাংলাদেশের মুসলমানদের ইস্যু না, এটা একটা গ্লোবাল ইস্যু, সেটা আমাদেরকে বুঝতে হবে। সো এটার সলিউশন একটা গ্লোবাল রেলেভেন্স রাখে। সো আই থিঙ্ক একটা ব্যাপার এখানে পরিষ্কার, যে আমরা যদি বিচ্ছিন্নভাবে সঠিক কোনো লক্ষ্য বা স্ট্র্যাটেজি না নিয়ে কাজ করি, তাইলে আমাদের এই অ্যাক্টিভিটিস করতে থাকলে এগুলোর কোনো ফায়দা আমরা পাবো না। আমরা যদি সত্যি ফিলিস্তিনের মুক্তি চাই, আমরা যদি চাই আল আকসা মুক্ত হোক, তাহলে আমাদের সব আন্দোলনকে, বিশ্ববিজয় আন্দোলন চলতে, এই সবগুলাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এই যে আমাদের ইউএন ইন্ডাক্টমেন্ট, রেজলিউশন, হ্যাশট্যাগ, এরপরে মিছিল, এই সবগুলা প্রয়োজনীয়, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে যদি আমরা একটি মূল লক্ষ্যে, একটি প্র্যাকটিক্যাল সমাধানের পথে যদি ঐক্যবদ্ধভাবে না কাজ করি, তাহলে আমরা এগুলোর ফল দেখব না, এগুলোর ফায়দা আমরা পাবো না। আমাদের
সব চিন্তা, আমি সিম্পলি আমি যেটা বলতেছি যে আমাদের সব চিন্তা, সব কাজকে এক জায়গায় নিয়ে আসতে হবে। আমাদের সব এফর্টকে এক এক সুতোয় গেঁথে আমাদের দাবি তুলতে হবে বিশ্বব্যাপী একটি নতুন নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে আসার, একটা পরাশক্তি সৃষ্টি করার, একটা পরাশক্তি গঠন করার, একটা বিশ্ব ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার। আর সেই বিশ্ব ব্যবস্থা ইসরায়েল এবং তার মদতদাতা পশ্চিমা গোষ্ঠী, পশ্চিমা শক্তিগুলোর নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী হচ্ছে ইসলামিক খিলাফত ব্যবস্থা। কেন আমি এটা বলছি? কারণ সম্প্রতি নেতানিয়াহু একটা স্টেটমেন্টে বলেছে, আপনারা এটা গুগলে সার্চ দিলেই পাবেন, সে বলেছে যে সে কখনোই মেডিটেরানিয়ান অঞ্চলে বা এই অঞ্চলে ইসলামিক খিলাফা প্রতিষ্ঠার সুযোগ দেবে না। নাও আমি তাকে কোট করছি, সে বলছে নিদার ইন দ্য নর্থ নোর ইন দ্য সাউথ নোর এনিওয়ার এলস, মানে দক্ষিণ পশ্চিম বা দুনিয়ার কোথাও সে ইসলামিক খিলাফতের পুনঃপ্রতিষ্ঠা হতে দেবে না। সে আরও বলেছে ইফ দ্য এক্সট্রিমিস্ট ডিফিট আস দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উইল বি দেয়ার নেক্সট টার্গেট। মানে খিলাফতের প্রতিষ্ঠাকে সে ইসরায়েলের অস্তিত্বের থ্রেট বলে দেখছে, এবং সে ওয়েস্টার্ন রাষ্ট্রগুলোকে বলছে যদি আমরা খিলাফত আসলে তো আমরাও থাকবো না, তোমরাও থাকবে না। নাও তারা জানে যে এক শক্তিশালী ঐক্যবদ্ধ ইসলামিক কর্তৃত্ব যদি আসে তাহলে একটা নতুন একটা রাজনৈতিক এবং সামরিক বাস্তবতা তৈরি হবে, যে বাস্তবতা দখলদারিত্ব এবং উপনিবেশবাদী আধিপত্যকে টিকে থাকতে দিবে না। আর এই বাস্তবতাকেই তারা ভয় পায়। তাই আমাদের যে দাবি যে নতুন একটা পরাশক্তি সৃষ্টি করে বিশ্ব ব্যবস্থা নিয়ে আসার, এটা শুধু একটা ধর্মীয় ওয়াজ নয়, এটা একটি রাজনৈতিক চাহিদা। আজকে আমরা ইলেকশন নিয়ে অনেক রাজনৈতিক চাহিদা বলছি, বাট এটা হওয়া উচিত আমাদের বাংলাদেশের মুসলমানদের রাজনৈতিক চাহিদা, যে একটা বৈধ, ন্যায়পরায়ণ এবং কার্যকর একটি রাজনৈতিক কর্তৃত্ব চাওয়া, যা ওই অঞ্চলে এবং বিশ্বব্যাপী স্থিতিশীলতা, স্টেবিলিটি, ন্যায় এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে পারে। নেতানিয়াহুর যে ভয়, নেতানিয়াহুর যে উদ্বেগ, এটাই প্রমাণ করে যে খিলাফা প্রতিষ্ঠা সেই যে বাস্তব রাজনৈতিক এবং সামরিক পরিবর্তন, সেই পরিবর্তন আনতে পারে। Look, if I just butt in, আপনি বলতেছেন looks like যে আপনি একটা ন্যারেটিভের কথা বলতেছেন, but my question was যে সাধারণ জনগণ কি করতে পারে এই ব্যাপারে যদি আপনি একটু বলেন। যে I know you're saying that বিশ্ব ব্যবস্থা, কারেন্ট যে ওয়ার্ল্ড অর্ডার, এটাকে প্রত্যাখ্যান করতে এবং এটাকে রিপ্লেস করতে খিলাফত ব্যবস্থা দিয়ে বা ইসলামিক যে শাসন ব্যবস্থা সেটা দিয়ে। But how does a general person, a student in a university in Bangladesh, Dhaka University or North South, but any young person in Bangladesh, Gen Zs or whoever are aware of that are disturbed by these things, what do they do? এটাই আমি বলছিলাম যে অনেকেই তো অনেক কিছু করছে, অনেক অ্যাক্টিভিজম করছে, বাট এই অ্যাক্টিভিজম গুলার এন্ড গোল কি? ফর এক্সাম্পল ফ্লোটিলা যে মুভমেন্ট, এটার এন্ড গোল কি? সিজ এটাকে ভাঙা। ওকে, প্যালেস্টাইন অ্যাকশন যে গ্রুপ ইউকের মধ্যে, এর এন্ড গোল কি? ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই বন্ধ করা। এই বয়কটের এন্ড গোল কি? ইসরায়েলকে ইকোনমিক ভাবে সাফার করানো। সো এটা তো ঠিক আছে, এটা দরকার, বাট আমি বলতেছি যে এই যে আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি, এটা কোন জায়গায় এসে মিলিত হচ্ছে? এটা তো আমরা টু স্টেট সলিউশন চাচ্ছি, তারা তো টু স্টেট আমাদেরকে ডিক্লেয়ার করে দিছে। এই স্টেট এখন কি হবে? তারা বলতেছে যে এটা মানে একটা ভেসেল স্টেট, ইটস জাস্ট নামে মাত্র আর কি। জোক অফ এ স্টেট। সো সমস্যা হচ্ছে মানুষ মানে অনেক প্রতিক্রিয়াশীল, রিয়াকশনারি, তারা অনেক কিছু ইমোশনালি করে বসে বা করে এই সিনসিয়ারলি করে, বাট আমরা তো অনেক দিন ধরে করে এসেছি। যেটা আমাদের মধ্যে মিসিং সেটা হচ্ছে যে একটা প্র্যাকটিক্যাল সলিউশনের দিকে কাজ করা। আর যেভাবে আমি বললাম যে এই সমস্যাটা শুধু জায়নিস্টদের সমস্যা না, সমস্যা হচ্ছে এই বিশ্ব ব্যবস্থা, এই ওয়ার্ল্ড অর্ডারই হচ্ছে সমস্যা। এই ওয়ার্ল্ড অর্ডারের নতুন কলোনিয়াল রূপ হচ্ছে জায়নিস্ট এন্টিটি ইসরায়েল। এটা তো নতুন কোনো বাস্তবতা নয়। ব্রিটিশ রাজ যে 250 বছর ইন্ডিয়া রাজ করেছে, এটা তো ইসরায়েল হাতে যা করছে এর থেকে তো ডিফারেন্ট কিছু না। সো এটা শুধু একটা নতুন রূপ। সো আমি যেটা বলছি যে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আসল সমস্যা হচ্ছে এই ওয়ার্ল্ড অর্ডার, এই যে পরাশক্তি। দেখুন, বিশ্বব্যাপী একটি পরিবর্তনের ঝড়ো হাওয়া এখন বইছে।
বিশ্বব্যাপী ইনফ্যাক্ট এই যে ওয়ার্ল্ড অর্ডার এটাকে বদলানোর একটা পরিবর্তনের একটি জোরালো দাবি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চলছে। এই সব বড় বড় ইন্টেলিজেন্স এজেন্সিজ প্রেডিক্ট করছে নতুন একটি বৈশ্বিক বিপ্লবের একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, নতুন এক বিশ্ব ব্যবস্থা আবির্ভাবের। এটা এক্সপার্টরা কথা বলছে। কেউ কেউ বলছে যে সেই বিশ্ব ব্যবস্থার হেড হবে চায়না, বা কেউ কেউ বলছে সেগুলো হতে পারে পশ্চিমা শক্তির বিরুদ্ধে শক্তিশালী কিছু দেশগুলো মিলে সেই বিশ্ব ব্যবস্থা নিয়ে আসবে, যেটা হবে একটা কাউন্টার ব্যালেন্স এই ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে। এবং প্রশ্ন হচ্ছে, আমি একজন মুসলমান হিসেবে আমি কি সেই সুবর্ণ সুযোগ নিয়ে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় খিলাফত নিয়ে আসব, নাকি আমি বিচ্ছিন্নভাবে কাজ করব এবং আমাদের দুর্বলতার জায়গাগুলো শুধু আমি পয়েন্ট আউট করব এবং সামহাও ফিলিস্তিন মুক্ত করার স্বপ্ন দেখবো আর বাকি সবগুলা মাহদি আলাইহিস সালামের উপরে ছেড়ে দেব। বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতির মধ্যে তাদের যে সমস্যাগুলা সেগুলার পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের যে সমস্যাগুলো এগুলার আমূল পরিবর্তনের চেষ্টা করে। সো আমি এটাই বলতেছি, আমরা একটা আমূল পরিবর্তনের লক্ষ্যে একটা সঠিক সমাধানের দিকে ঐক্যবদ্ধভাবে যাইতে হবে, এটা আমাদের করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহর কাজে সহযোগিতা করো, যেটা আমি বলছি যে ইসলামী খিলাফত সিস্টেমই হচ্ছে একমাত্র সলিউশন। এটা যতই দূরের একটা ভিশন হোক, জায়নিস্টরা ইসরায়েলি স্টেট তো আর একদিনে পায় নাই, অনেক দিন, এটা 100 বছরের উপরে এটার জন্য কাজ করতে করতে গিয়ে একদিন সে পাইছে। এটা প্রথম দিকে একটা মানে আইডিয়া ছিল, এর এটা মানে একটা ক্রেজি আইডিয়া ছিল, বাট এটা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করেছেন এবং কোরআনের আয়াত যেটা আমি বললাম যে আল্লাহ বলছেন আমরা যদি সেই প্র্যাকটিক্যাল সলিউশন, সেই ঐক্যবদ্ধভাবে যে উম্মাহ যদি আমরা সেটার জন্য কাজ করি, আল্লাহ এই কাজে সহযোগিতা করি, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহর কাজে সহযোগিতা করো আল্লাহ তোমাদেরকে জয় দান করবেন, ওয়াইসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের যে এই দুর্বল অবস্থা, এই দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে একটি সুদৃঢ় অবস্থায় নিয়ে যাবেন। সো আমরা অনেক সময় মনে করি যে আমরা এখন দুর্বল অবস্থায় আছি, আমরা কিভাবে খিলাফত আনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দুর্বল অবস্থা থেকে খিলাফতে আমাদেরকে ওই মানে একটা সবল জায়গার মধ্যে নিয়ে যাবে। আপনি যদি দেখেন যে ফিলিস্তিন মুক্তি ইতিহাসে যতবারই হয়েছে এটা কিন্তু ফিলিস্তিনের মধ্যে শুরু হয় নাই। এই সংগ্রামটা অলওয়েজ চালু হয়েছে অন্য এক জায়গায়। ফিলিস্তিন প্রথম মুক্তির যে সংগ্রাম এটা চালু হয়েছে মক্কায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এরপরে অনেক বছর পরে গিয়ে ওমর আল খাত্তাবের আমলে গিয়ে ফিলিস্তিন মুক্ত হয়েছে। ফিলিস্তিন মুক্তের কাজের যে সংগ্রাম এটা ফিলিস্তিনে গিয়ে শেষ হয়েছে, এখানে শুরু হয় নাই। এই সালাহুদ্দিন আল আইয়ুবি এর যে সংগ্রাম ক্রুসেডারদের কাছ থেকে ফিলিস্তিন মুক্ত করার, আল আকসা মুক্ত করার, এটা ফিলিস্তিনে শুরু হয় নাই, এটি শুরু হয়েছে ইজিপ্টের মধ্যে মামলুকের আমলে ফাতিমিদের সাথে যুদ্ধ করার সাথে। এর আগে ওই উনার টিচার যিনি নুরউদ্দিন জেঙ্গি, উনার একটা প্রয়াসের মাধ্যমে এটা শুরু হয়েছে। অনেক বছর যুগ যুগ এটার জন্য সংগ্রাম করে ফিলিস্তিনে গিয়ে এই সংগ্রামের শেষ হয়েছে। সো আমরা যদি মনে করি যে ডাইরেক্টলি এখনই গিয়ে ফিলিস্তিন গিয়ে মুক্ত হয়ে যাব, দিস ইজ লেজি থিঙ্কিং। সো আপনি যে বলছেন যে ইউনিভার্সিটি পড়ুয়া ভাই, ছাত্র, সাধারণ মানুষ সবাইকে ডেডিকেটেড একটা সময় দিতে হবে, ভালো করে এটার প্রতি চিন্তা করতে হবে। এটাকে শুধু আমি আগে যেটা বলছিলাম হাফ হার্টেডলি কাজ করার সময় শেষ। এখানে একটা গণহত্যা চলছে, আপনি কিভাবে লেজি একটা চিন্তা ভাবনা দ্বারা ভাববেন যে আপনি একটা মানে এফেক্টিভ একটা কন্ট্রিবিউশন করতে পারবেন। তাই আমি যেটা বলবো যে আমাদেরকে স্টাডি করতে হবে, এই মুভমেন্টগুলো অলরেডি আমাদের আশেপাশেই আছে, এই কলগুলো রয়েছে, আমরা সেগুলোর সাথে সিরিয়াসলি এঙ্গেজ হতে হবে। আর আমাদের বেছে নেওয়ার সময় হচ্ছে এখনই। দ্য টাইম ইজ নাও, দ্য চয়েস ইজ আওয়ার্স। ধন্যবাদ এই ব্যাপারটা ক্লারিফাই করার জন্য। আশা করি যে আমাদের দর্শক, স্পেশালি দ্য ইউথ অফ বাংলাদেশ, দ্য ইয়াং জেনারেশন, দ্য জেনজিজ, দ্য স্টুডেন্টস অফ ডিফারেন্ট ইউনিভার্সিটি অ্যান্ড ওভারঅল বাংলাদেশের সাধারণ মানুষ, তারা এই ব্যাপারে বেনিফিটেড হবেন এবং দে উইল টেক ইন্সপিরেশন ফ্রম দিস। তারা প্রোঅ্যাক্টিভলি এর জন্য কাজ করবেন বা এই ব্যাপারে তারা রিসার্চ করবেন। সো ধন্যবাদ এগেইন আপনার সময় নিয়ে আসার জন্য এবং এই ব্যাপারগুলি বিস্তারিত আলাপ করার জন্য। আরেকটা ব্যাপারে আপনার সাথে কথা বলতাম, যেটা হচ্ছে যে আগামী বছর আপনি জানেন যে বাংলাদেশে there is a election
এবং ওই ইলেকশনের আগে আমি প্ল্যান করতেছি যে এই ব্যাপারে কিছু সিরিজ অফ ডিসকাশন আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান্ড মাই ইনভিটেশন ইজ ওপেন টু ইউ ইনশাল্লাহ হোপফুলি আপনি আবার আসবেন এবং এই ব্যাপারে আমাদের সাথে কথা বলবেন so the invitation is open, don't be a stranger Of inshallah. course, inshallah. And আজকে as always I've enjoyed the discussion. I think overall discussion was very good. How do you feel was from your side? ইনশাআল্লাহ as long as আমরা উম্মাহকে বেনিফিট করতে পারি, কিছু একটা করতে পারি Yeah. গাজার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের একটা কেস থাকবে যে আমরা কিছু একটা করতে পেরেছি। So may Inshallah. Allah accept. Jazakumullah khairan. Ameen. May Allah accept it from us.